তো আজকের এই ক্লাসে আমরা আপকামিং ২০২৬ সালের WBP কেপি পরীক্ষার জন্য ইতিহাসের প্রাচীন ভারতের ইতিহাসের সিন্ধু সভ্যতা এই অধ্যায়টাকে প্রশ্ন উত্তরের মাধ্যমে সম্পূর্ণ কভার করব। প্রশ্ন উত্তরের মাধ্যমে কভার করব বলতে প্রশ্ন উত্তর আলোচনা করব, তার সাথে বিভিন্ন এক্সট্রা তথ্য দেবো। প্রত্যেক প্রশ্ন উত্তরের সাথে কিন্তু ৪-৫টা করে এক্সট্রা তথ্য থাকবে এবং সেই তথ্য প্রশ্ন দিয়ে কিন্তু সম্পূর্ণ চ্যাপ্টারটা কভার করা হবে। পরিষ্কার? তো যাদের এই চ্যাপ্টারটা একটুখানি বেসিক পড়া আছে বা হালকা পড়ে রয়েছো, তারা কিন্তু যদি এই ক্লাসটা দেখো, তাদের সম্পূর্ণ চ্যাপ্টারটা কিন্তু রিভিশন হয়ে যাবে, একটা প্রশ্ন উত্তর প্র্যাকটিস হবে এবং তার সাথে তোমাদের অনেক কিছু হয়তো তথ্য তোমরা জানো না, সেগুলো কিন্তু তোমরা জানতে পারবে। পরিষ্কার? তো আমরা WBP কেপি ২০২৬ পরীক্ষাকে টার্গেট করছি এবং তার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ জিকেটা তোমরা কভার করতে পারবে আমাদের চ্যানেল দেখে। তো আমাদের আজকের ইতিহাসের প্রথম ক্লাস প্রাচীন ভারতের ইতিহাস থেকে সিন্ধু সভ্যতা। ঠিক আছে? আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার জিকের যেই চ্যাপ্টারগুলো তোমাদের মানে সাবজেক্ট, যেমন ইতিহাসের তো ৩ টা ভাগ আছে, প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত। তো সেখান থেকে আমি চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করে দেবো এভাবে। তার সাথে তোমাদের ইতিহাস তো বললাম, তারপরে ভূগোল, পলিটি, স্ট্যাটিক জিকে, সায়েন্স সমস্ত কিছু কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলে কভার করতে পারবে। পরিষ্কার? আর ক্লাসটা কিন্তু সম্পূর্ণ কন্টিনিউ থাকবে, আমি করে মাঝখান থেকে বন্ধ করে দেবো না। আর ক্লাসগুলো তোমরা আমি অন্যান্য পরীক্ষা যে ক্লাসগুলো করিয়েছি, জিকে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো দেখে আসো, তাহলেই বুঝতে পারবে আমি কীভাবে ক্লাস করাই। আমাদের ক্লাসে কম সময় কিন্তু বেশি বোঝানো হয়, একদম আলতু-ফালতু কথা বলা হয় না। আর আজকের এই ক্লাসের পিডিএফ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। তো পিডিএফটা তোমরা কী করে কালেক্ট করবে বিনামূল্যে, তার জন্য কিন্তু ক্লাসটা বলবো সম্পূর্ণ তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। পরিষ্কার? আর আমি তোমাদের এই WBKP পরীক্ষার কিন্তু বিভিন্ন মক টেস্ট এবং অন্যান্য তোমাদের যেমন রিভিশন, ম্যারাথন রিভিশনের ক্লাস কিন্তু করাবো। তবে আমাদের যেহেতু এখন আমরা ফাউন্ডেশনটা শুরু করছি, মানে প্র্যাকটিস সেশন, সেক্ষেত্রে তোমাদের কিন্তু আমি বলবো অবশ্যই খাতা পেন নিয়ে বসো এবং তোমরা কতগুলো উত্তর করতে পারছো সেগুলো কিন্তু কমেন্ট করবে। পরিষ্কার? আর চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখো পরবর্তী ক্লাসগুলো যাতে তোমরা পেয়ে যাও। তো শুরু করছি আজকের ক্লাস, বেশি কথা বাড়াচ্ছি না। আর এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর আমি কিন্তু আজকে 25টা প্রশ্ন নিয়ে এসেছি এবং 25টার মধ্যে 25টা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং তথ্যগুলোও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিষ্কার? তো শুরু করছি। দেখো, আমাদের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন কি বলছে দেখো। এক সেকেন্ড, আমি একটু এটাকে এদিকে করে নিই। হ্যাঁ, এবার দেখি। প্রথম প্রশ্ন বলছে, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? অপশনসগুলো দেখে নাও তোমরা। লৌহ যুগ, তাম্রপ্রস্তর যুগ, প্রস্তর যুগ, আধুনিক যুগ। তো যদি বলে সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা, আমি দেখো প্রশ্নটা বলবো, তোমরা প্রশ্নটা দেখা মাত্রই ভিডিওটা পজ করে তোমরা উত্তরটা করে নিতে পারো। বা তোমরা তো জানো না, তোমরা যারা জানো না বা অধ্যায়টি পড়োনি, তারা সম্পূর্ণ ক্লাসটা ওয়াচ করো, কোনো সমস্যা নেই। তো এটা যদি বলে সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা, তাহলে কিন্তু সিন্ধু সভ্যতা হবে তাম্রপ্রস্তর যুগ। ঠিক আছে? এটা কিন্তু উত্তর হবে। এবার দেখো আমাদের এক্সট্রা তথ্য আমরা দেখে নিই। দেখো, এভাবে কিন্তু সম্পূর্ণ ক্লাসটা হবে। এক্সট্রা তথ্য দেখে নিই। দেখো, সঠিক উত্তর তোমাদের বলেই দিলাম আমি। দেখো, এই সভ্যতাকে ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়। ব্রোঞ্জ যুগ, তারপরে যেটা বললাম আমি, সিন্ধু সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানতো না। মানে দেখো, সিন্ধু সভ্যতায় কিন্তু অনেক এমন প্রমাণ পাওয়া গেছে যেখানে দেখা যাচ্ছে যে তারা কী ব্যবহার করতো, কী ব্যবহার তারা জানতো। ঠিক আছে? কিন্তু লোহার কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং সেখান থেকে বোঝা যাচ্ছিল যে সিন্ধু সভ্যতার মানুষরা কিন্তু লোহার ব্যবহার জানতো না। এবং এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা কিন্তু অনেক পরীক্ষায় বারবার দিয়েছে, যে প্রশ্ন এমনভাবে দিয়েছে যে সিন্ধু সভ্যতার মানুষ নিম্নলিখিত কোনটির ব্যবহার জানতো না। সেক্ষেত্রে লোহা একটা অপশন ছিল, তো উত্তর কিন্তু লোহা হবে। সিন্ধু সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানতো না, এটা কিন্তু ভালো করে তোমাদের মাথায় রাখতে হবে। তামাটিন কিসের তৈরি? তামাটিনের মিশ্রণে কিন্তু ব্রোঞ্জ তৈরি হয়। এটি ছিল বিশ্বের প্রাচীনতম 4টি নগর সভ্যতার একটি। সময়কাল যদি বলি, এটা হচ্ছে 2500 থেকে 1750 অব্দ পর্যন্ত এই সভ্যতার ছিল। ঠিক আছে? এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? এখানে এই দুটো পয়েন্ট আছে, 4 নম্বর পয়েন্ট আর তোমাদের 2 নম্বর পয়েন্ট, এই দুটো পয়েন্টটা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে? লোহার ব্যবহার জানতো না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে পরবর্তী প্রশ্ন চলে আসি 2 নম্বর। সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান কোনটি? অপশন ক মহেঞ্জোদারো, অপশন খ লোথাল, অপশন গ হরপ্পা, অপশন খ কালিবঙ্গান। এখানে কি হবে? যদি বলে প্রথম আবিষ্কৃত স্থান কোনটা, এটা কি হবে বলো? এটার উত্তর কি হবে? যদি বলে প্রথম আবিষ্কার স্থান, তাহলে কিন্তু হবে হরপ্পা। ঠিক আছে? তারপর দিকে আমরা অপশন দেখে নিই। দেখো, অপশন না বলছি এক্সট্রা তথ্য। দেখো, 1921 সালে এই যে হরপ্পা, এটা কিন্তু 1921 সালে দয়ারাম সাহানি এটাই আবিষ্কার করেন। এটি বর্তমানে পাকিস্তান প্রদেশের রাভি নদীর তীরে অবস্থিত। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, দুটো পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দুটো পয়েন্ট পরীক্ষায় অবশ্যই দেয়। হরপ্পা আবিষ্কৃত হওয়ার কারণে এই সভ্যতাকে হরপ্পা বলা হয়। এটা তো একটা
জানার একটা কমন একটা জিনিস। এখানে একটি শস্যাগার এবং শ্রমিক থাকার ঘর পাওয়া গেছে। এটি স্যার জন মার্শাল ১ম ইন্ডাস সিভিলাইজেশন এই শব্দটি ব্যবহার করেন। মানে আমরা তো হরপ্পা সভ্যতাকে সিন্ধু সভ্যতাকে আমরা কি বলি? ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। তো এই যে টার্মটা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এই টার্মটা কে দিয়েছেন? এটা হচ্ছে স্যার জন মার্শাল। ঠিক আছে? তো এখানে কিন্তু প্রত্যেকটা তথ্য গুরুত্বপূর্ণ। আমি কিন্তু একটা লাস্টে একটা ছক রেখেছি যেখানে তোমরা জানতে পারবে যে কোন জায়গাতে কি, কি জিনিস পাওয়া গেছে। ছকটা তোমাদের দেখাবো আমি একদম। ক্লাসটা কন্টিনিউ করো, দেখতে পারবে। তারপরে মহেঞ্জোদারো কথার অর্থ কী? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শান্তভূমি, মৃতের স্তূপ, কৃষ্ণ কঙ্কন এবং পবিত্র নগরী। যদি বলে মহেঞ্জোদারো কথার অর্থটা কী? এটা কিন্তু পরীক্ষায় দেয়। অনেক পরীক্ষায় এসছে। এটা হতে হবে কিন্তু মৃতের স্তূপ। ঠিক আছে? আমার এবার এক্সট্রা তথ্য দেখি। দেখো মৃতের স্তূপ। এবার যদি বলে হরপ্পা আমরা দেখলাম ১৯২১ সালে দয়ারাম সাহানি। যদি বলে মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? তাহলে কিন্তু ১৯২২ সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এবং এটি কিন্তু সিন্ধু নদীর তীরে পাকিস্তানের সিন্ধু প্রদেশে কিন্তু এটা রয়েছে। এটা মনে রাখবে। এখানে সিন্ধু নদের বৃহত্তম মানে গ্রেট বাথ বৃহত্তম স্নানাগার যদি বলে কোথায়? তাহলে কিন্তু মহেঞ্জোদারোতে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। এখানে নিত্যরত মহিলার ব্রোঞ্জ মূর্তি পাওয়া যায় এবং এখানে পশুপতি শিবের শিলমোহর মিলেছে এবং একটা বিয়ার্ডেড ম্যান আছে। তোমরা ছবিটা হয়তো দেখবে। ছবিটা এখানে দেওয়া হয়নি। ছবিটা দেখলে বুঝতে পারবে, সেটাও কিন্তু এখানেই পাওয়া যায়। প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ এখানে। ঠিক আছে? এখানে কি, কি পাওয়া যায়? তোমাদের বৃহত্তম স্নানাগার, তারপরে নিত্যরতা ব্রোঞ্জের মূর্তি, নারী মূর্তি, পশুপতি শিবের শিলমোহর সব কিন্তু এখানে পাওয়া যায়। আমি কিন্তু একবারে সব লিখে দিয়েছি। সেটা তোমরা শেষে একদম দেখতে পারবে। ঠিক আছে? তারপরে তোমাদের যদি বলি, এখানে কিন্তু আ শস্যাগারও পাওয়া যায়। ঠিক আছে? গ্র্যানারি। তারপরে ৪ নম্বর দেখো, সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর কোনটি? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষায় দেয়। ধোলাবিরা, লোথাল, রোপার, আমরি। বলো এটার উত্তর কি হবে? সিন্ধু সভ্যতা যদি বলে প্রাচীনতম বন্দর, তাহলে এটার উত্তর হবে কিন্তু অপশন নম্বর খ, লোথাল। সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর। লোথাল দেখো এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে বর্তমানে গুজরাটে অবস্থিত এবং এটা ভোগাবা নদীর তীরে অবস্থিত। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোন নদীর তীরে অবস্থিত? এখানে বিশ্বের প্রাচীনতম কৃত্রিম পোতাশ্রয় বা ডকইয়ার্ড পাওয়া গেছে। এখানে ধান চাষের প্রমাণ পাওয়া গেছে। যদি বলে ধানের তুষের প্রমাণ কোথায় পাওয়া গেছে? তাহলে কিন্তু লোথাল হবে উত্তর। ঠিক আছে? এখানে দাবা খেলার মতো একটি বোর্ডের নিদর্শন মিলেছে। তো পরীক্ষায় এটা দেয় যে দাবা খেলার নিদর্শন কোথায় মিলেছে? সেটা হচ্ছে লোথাল। এখান থেকে মেইনলি এই ধরনের প্রশ্নই আসে যে কোথায় কি পাওয়া গেছে, মানে পশ্চিমবঙ্গে যদি পরীক্ষার কথা বলি বিশেষ করে, কোথায় কি পাওয়া গেছে, কোনটা কি আবিষ্কার করেছে, কোন নদীর তীরে অবস্থিত, এগুলোই কিন্তু পরীক্ষায় মেইনলি দেওয়া হয়। ঠিক আছে? তো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এগুলো তোমরা নোট করে নিতে পারো বা পিডিএফটা তোমাদের বিনামূল্যে দেবই আমি। দেখো ৫ নম্বর, হরপ্পা লিপিতে কতগুলি চিত্রলিপি বা চিহ্ন পাওয়া গেছে? এটার উত্তর বলে কি হবে? ৪০০, ১০০, ৫০০, ২০০। এটার উত্তর হবে, এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ক, ৪০০-র বেশি কিন্তু তোমাদের পাওয়া গেছে। এখানে দেখো ৪০০ বেশি বললাম। তারপরে দেখি আমরা একটুখানি তথ্য দেখে নিই। তথ্য দেখো, হরপ্পা লিপি ডান দিক থেকে বাম দিকে, পরে বাম থেকে ডান দিকে লেখা হতো। এই লিখন পদ্ধতিকে কি বলা হতো? এটা হচ্ছে বুস্টারফেডান। এটা কিন্তু পরীক্ষায় দেয়, বুস্টারফেডান। আজ পর্যন্ত কিন্তু এই লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। ঠিক আছে? অধিকাংশ শিলমোড় ছোট, ছোট লিপি খোদাই করে করা হতো। এটা একটু দেখে রাখবে। বড় শিলালিপিতে ধোলাবিরা শহরে সাইনবোর্ড আকার পাওয়া গেছে। এটা একটু দেখে রাখবে, সাইনবোর্ড কোথায় পাওয়া গেছে। তারপর চলে আসি নেক্সট ৬ নম্বর, রাজস্থানের কালীবঙ্গান শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লুনি, সরস্বতী, ঘরগড়া, সিন্ধু, সবরমতী। এটাকে বলে সরস্বতী ঘরগড়া, মানে সরস্বতীর নামটা আগে ছিল, এখন ঘরগড়া। এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। যে বলে কালীবঙ্গান শহরটি কোথায়, কোন নদীর তীরে অবস্থিত? এটা হবে কিন্তু তোমাদের সরস্বতী। ঠিক আছে? তারপরে চলে আসি তথ্যতে। বলে দিলাম সরস্বতী। তো এবার দেখো, কালীবঙ্গান নামের অর্থ হচ্ছে কি? কালো রঙের ছুরি। ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে। এটা কিন্তু পরীক্ষায় দিয়েছে। এখানে লাঙল দিয়ে চাষের জমির প্রমাণ পাওয়া গেছে। এখানে কিন্তু ফায়ার অ্যাল্টার পাওয়া গেছে। এটা মনে রাখবে। তারপর হচ্ছে উটের হাড়ের নিদর্শন এখানে পাওয়া গেছে এবং রাজস্থানের হনুমানগড় জেলায় অবস্থিত। প্রত্যেকটা তথ্য কিন্তু এখানে ইম্পর্টেন্ট। একটাও কিন্তু বাদ দেওয়ার মতন নয়। প্রত্যেকটা তথ্য ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসছে। তারপরে পরবর্তী প্রশ্ন দেখি, কোন হরপ্পান শহরে কোনো দুর্গ ছিল না, মানে সিটাডেল। সিটাডেল বলতে ধরো কোনো একটা জায়গা আছে, এখানে ধরো এখানে একটা জায়গা, আর এখানে একটা জায়গা। তো এই যে উঁচু জায়গাটা আছে না, এটাকে বলা হয় সিটাডেল। মানে হরপ্পা সভ্যতা দুটো ভাগে বিভক্ত ছিল। মানে একটা হচ্ছে নিম্ন জায়গা, যেখানে সাধারণ মানুষরা বসবাস করতো, আর একটা হচ্ছে উঁচু জায়গা। ঠিক আছে? উঁচু যে জায়গাটা আছে এটাকে কিন্তু সিটাডেল বলা হতো। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। বলছে সিটাডেল কোথায় ছিল না, এই যে নাটা কিন্তু মনে রাখবে। না যদি বলে তাহলে কিন্তু হবে অপশন নাম্বার ক, চাণক্যতে কিন্তু কোনো রকমের সিটাডেল ছিল না। ঠিক আছে? এবার দেখি আমরা, দেখো এটি বর্তমানে সিন্ধু প্রদেশে রয়েছে চাণক্য। এটি সিন্ধু সভ্যতার শিল্প শহর বলা হতো, কারণ এখানে পুঁথি ও গয়না তৈরির কারখানা পাওয়া গেছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু পরীক্ষায় দেয়। এখানে কুকুরের পায়ের ছাপ এবং লিপস্টিকের মতন প্রসাধনী নিদর্শন পাওয়া গেছে। এখানে লিপস্টিক কোথায় পাওয়া গেছে? চাণক্য, এটা দেয় পরীক্ষায়।
এটা 1931 সালে এনজি মজুমদার আবিষ্কার করেন এই সাইটটাকে। ঠিক আছে? এবং মৃৎশিল্পে ব্যবহৃত বিশেষ কারুকাজ এখান থেকে শুরু হয়েছিল। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে? চলে আসি এবার নেক্সট প্রশ্নে আমরা। ৮ নম্বর, সিন্ধু সভ্যতার উত্তরতম সীমা কোনটি ছিল? ক আলমগীরপুর, খ দইমাবাদ হবে এটা, গ মান্ডা, ঘ সুতকা জেন্দর। গেন্দর না, সুতকা জেন্দর। ঠিক আছে? এখানে তো এটা যদি বলে যে দেখো হরপ্পা সভ্যতা এইভাবে ছিল। এরকম টাইপের একটা ট্রায়াঙ্গেল টাইপের একটা ভাব ছিল। ঠিক আছে? হ্যাঁ, এভাবে বিস্তৃত ছিল। তো এখানে যদি বলি আমরা সিন্ধু সভ্যতার উত্তর সীমা একদম নর্থ সীমা কোনটা, এটা কিন্তু হবে তোমাদের অপশন নাম্বার খ। না, সরি। এটা কিন্তু হবে তোমাদের অপশন নাম্বার গ, মান্ডা। ঠিক আছে? এটা কিন্তু মান্ডা হবে। তারপরে হচ্ছে মান্ডা জম্মু কাশ্মীরের চেনাব নদীর তীরে অবস্থিত, খুব গুরুত্বপূর্ণ। দক্ষিণতম সীমা কি? দক্ষিণতম সীমা হচ্ছে তোমাদের দইমাবাদ। পূর্বতম সীমা যদি বলে তাহলে হচ্ছে উত্তরপ্রদেশের আলমগীরপুর। এবং পশ্চিমতম সীমা হচ্ছে তোমাদের সুতকাজেন্দর। ঠিক আছে? মানে এখানে হচ্ছে মান্ডা। ঠিক আছে? তারপরে এটা তোমাদের যদি বলে পূর্বতম তাহলে তোমাদের বললাম পূর্বতম হচ্ছে তোমাদের আলমগীরপুর, পশ্চিমতম হচ্ছে সুতকাজেন্দর। এগুলো কিন্তু একটু মাথায় রাখবে। দক্ষিণতম দইমাবাদ। ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখবে, এখান থেকে প্রশ্ন দেয়। তারপরে প্রশ্ন আমরা চলে আসি ৯ নম্বর, হরপ্পার লোকেরা কোন দেবতার পূজা করতো? এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে অপশন থাকে ইন্দ্র, পশুপতি, শিব, বিষ্ণু, অগ্নি। বলো এটার উত্তর হবে? এটা যদি উত্তর বলি আমি, এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ, পশুপতি শিব। ঠিক আছে? তারপর দেখি আমরা তথ্য দেখে নিই। দেখো পশুপতি শিবের চারপাশ যদি বলি হাতি বা গন্ডার মহিষ দ্বারা ঘেরা ছিল। এখানে ধরো 4টে অপশনের মধ্যে কিনা একটা অন্য একখানা পশুর নাম দিয়ে দেবে, বলবে যে এই পশুটা মানে কোন পশুটা ছিল না। তোমাদের কিন্তু এই 4টে পশুর নাম একটু মনে রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন দেয়। এই 4টে ধরো আছে, ঠিক আছে? এই 4টের পাশে না তোমাদের একটা অন্য পশুর নাম দিয়ে দেবে, বলবে এর মধ্যে কোনটা পশু ছিল না। তখন তোমাদের একটু কনফিউজ হবে, সেক্ষেত্রে এই 4টে নাম তোমরা অবশ্যই মনে রাখবে। মূর্তির পায়ের নিচে 2টো হরিণ ছিল, হরিণও ছিল, এটাও মনে রাখবে। তারা লিঙ্গ যোনি উপাসনা করতো। মাতৃদেবীর মূর্তিও প্রচুর পরিমাণে পাওয়া গেছে। তারা অশ্বত্থ গাছ এবং পায়রাকেও পবিত্র মনে করতো। এগুলো একটু জাস্ট মনে রাখবে। তারপরে দেখো কোন হরপ্পান শহরটি 3 অংশে বিভক্ত ছিল? দেখো আমি বললাম না যে 2টো অংশ বিভক্ত ছিল, কিন্তু একটা শহর ছিল সেখানে কিন্তু 3টে অংশ ছিল। এটা কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার গ ধোলাবিরা। ধোলাবিরা কিন্তু 3টে অংশে ছিল। ধোলাবিরা দেখো, ধোলাবিরা হচ্ছে গুজরাটে অবস্থিত। এখানে প্রাচীনতম বৃহত্তম এখানে যদি বলে ওয়াটার রিজার্ভার বা জল সংরক্ষণ ব্যবস্থা কোথায় পাওয়া গেছে, এটা হচ্ছে ধোলাবিরা। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে 2021 সালে। অন্যান্য 2টি শহর অংশে বিভক্ত করে এটা কিন্তু 3টে অংশে বিভক্ত, যেটা তোমাদের বললাম আমি। তারপরে প্রশ্ন চলে আসে সিন্ধু সভ্যতার মানুষ প্রধান খাদ্যশস্য কি ছিল? চাল, ডাল, গম, যব, ভুট্টা, রাগি। যদি বলে না যে এই সিন্ধু সভ্যতার মানুষের প্রধান খাদ্যশস্য কি ছিল, তাহলে উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ, গম আর যব। ঠিক আছে? এবার আমরা এক্সট্রা তথ্য দেখি। দেখো তারা ছিল তারা তিল ও সরিষা চাষও করতো। তারা ছিল বলছি হরপ্পার লোকেরা। এক সেকেন্ড দাঁড়াও, এখানে এই যে হ্যাঁ উত্তরটা তোমাদের বলে দিলাম যে গম আর জব হবে। ঠিক আছে? ওয়েট অ্যান্ড বার্লি, এটা কিন্তু তোমাদের মাথায় রাখবে। এবং তারা তিল শস্য চাষ করতো, এটা অতটা ইম্পর্টেন্ট না, তাও একটু দেখে রাখবে যদি বলা যায় না। ঠিক আছে? হরপ্পা সভ্যতার লোকেরাই প্রথম তুলা চাষ শুরু করে, এবং যে গ্রিকরা একে কিন্তু সিনডন বলতো। এটা কিন্তু মাথায় রাখবে, কিন্তু পরীক্ষায় এসছে। লোথাল এবং রংপুরে ধানের তুষ পাওয়া গেছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরো অপশনে যখন বললো ধানের তুষ কোথায় পাওয়া গেছে, বেশিরভাগ অপশনে লোথালই দেয়। তবে যদি লোথাল না থাকে, যদি রংপুর থেকে, রংপুরে কিন্তু উত্তর হবে। তারা তরমুজ, খেজুর, আঙুর জাতীয় ফল সম্পর্কে জানতো, এবং তারা সেচকালে ব্যবহার সম্পর্কে জানতো না, এবং লোহার ব্যবহার সম্পর্কে কিন্তু জানতো না। নেক্সট, সিন্ধু সভ্যতার বৃহত্তম ভারতীয় কেন্দ্র কোনটি? মানে বৃহত্তম যে কেন্দ্রটা ভারতে উপস্থিত সেটা কোনটা? মহেন্দ্র, রাখিগাড়ি, কালীবাঙ্গাল, লোথাল। এটা উত্তর হবে কিন্তু কোশ্চেন নাম্বার খ, রাখিগাড়ি কিন্তু বৃহত্তম। বলে রাখিগাড়ি। এবার দেখো রাখিগাড়ি কোথায় অবস্থিত? রাখিগাড়ি হচ্ছে তোমাদের হরিয়ানাতে অবস্থিত। মহেঞ্জোদারো হচ্ছে বড় এই কেন্দ্রটি সম্প্রতি আবিষ্কৃত হয়েছে। এটি ঘরগড়া নদীর তীরে অবস্থিত, যেটা আগের নাম ছিল সরস্বতী। খুব গুরুত্বপূর্ণ, এটা কোন নদীর তীরে অবস্থিত? আর এটা তোমাদের একটু না, এই যে তোমাদের কোথায় গেলো, হ্যাঁ যে ভারতের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম এখানে তৈরি হয়েছে, এবং 1969 সালে সুরজ ভাট কিন্তু এইটি আবিষ্কার করে, মানে এই রাখিগাড়ি সাইটটা কিন্তু তিনি আবিষ্কার করেন। এগুলো দেখে রাখবে। তারপরে হরপ্পা লোকেরা কিসের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতো? টাকা, বিনিময় প্রথা, সোনা, হিরে। বলো এটার উত্তর কি? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ, বিনিময় প্রথার মাধ্যমে কিন্তু তারা ব্যবসা বাণিজ্য করতো। এবার চলে আসি আমরা এক্সট্রা তথ্যতে।
দেখো মেসোপটেমিয়ার সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং মেসোপটেমিয়ার লোকেরা কিন্তু সেই সিন্ধু অঞ্চলকে মেলুহা বলে জানতো। এটা কিন্তু খুব, খুব, খুব গুরুত্বপূর্ণ। এটা ভালো করে মাথায় রাখবে। বাণিজ্যের জন্য তারা সিলমোহর ব্যবহার করা হতো। তারপর হচ্ছে যারা স্টিয়াটাইট নামক যে নরম একটা পাথর আছে, মানে পাথরের একটা ভ্যারাইটি স্টিয়াটাইট, সেটা থেকে কিন্তু তারা সিলমোহর তৈরি করত এবং ওজনও মাপার জন্য তারা ১৬ গুণিতক ব্যবহার করত। ঠিক আছে? ১৬ তারপর ৬৪ মানে ৪ × ৬৪ এভাবে কিন্তু তারা ব্যবহার করত। তো এগুলো কিন্তু একটু ভালো করে দেখবে। ঠিক আছে? এখানে পয়েন্টগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তারপরে ১৪ নম্বর ঘোড়ার হাড়ের নিদর্শন সিন্ধু সভ্যতার কোন স্থানে পাওয়া গেছে? দেখো এখানে একটা কথা বলি তোমাদের। সিন্ধু সভ্যতা কিন্তু ঘোড়ার নিদর্শন পাওয়া যায়নি। তবে এখানে যদি প্রশ্নটা ধরো এরকম দিয়ে দিল, কথার কথা বললাম, পাওয়া গেছে, তাহলে কিন্তু উত্তর তোমরা শুটকোথাটা করে দেবে। ঠিক আছে? দেখো সাধারণত সিন্ধু সভ্যতার ঘোড়ার ছিল না, এটা আমি তোমাদের বললামই। শুটকোথা যদি বলি কোথায়, সেটা গুজরাটের কচ্ছ এলাকায়। এখানে পাথরের তৈরি দুর্গের প্রকার পাওয়া গেছে এবং হরপ্পার লোকেরা সারকে বেশি গুরুত্ব দিত। এটা মনে রাখবে একটুখানি জাস্ট। ওদের প্রশ্ন এখান থেকে দেয় না, তাও একটু মনে রেখে দেবে। নেক্সট আমরা হরপ্পা সভ্যতার সমাজ কেমন ছিল? পুরুষতান্ত্রিক, মাতৃতান্ত্রিক, রাজতান্ত্রিক, যাযাবর। যদি বলে হরপ্পা সভ্যতার সমাজ ব্যবস্থা কেমন ছিল, তাহলে উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ, মাতৃতান্ত্রিক। ওকে, এবার আমরা এক্সট্রা তথ্য দেখি। দেখো এখানে প্রচুর পরিমাণে মাতৃদেবীর মূর্তি পাওয়া গেছে। সমাজ বিভিন্ন শ্রেণীতে বিভক্ত ছিল এবং পুরোহিত, ব্যবসায়ী, কারিগর, শ্রমিক। তারা প্রধান বিনোদন ছিল পাশা খেলা এবং শিকার, এবং পোশাক হিসেবে তারা তুলা এবং পশম ব্যবহার করতো। এগুলো জাস্ট একটুখানি মাথায় রাখবে হালকা। ১৬ নম্বর, সিন্ধু সভ্যতা ধ্বংসের অন্যতম কারণ হিসাবে বন্যাকে কে দায়ী করেছেন? মানে সিন্ধু সভ্যতার যে ধ্বংস, সেটাকে কিন্তু অনেকে অনেক রকম জিনিসকে দায়ী করেছে। যে কেউ বলেছে প্রাকৃতিক দুর্যোগ, কেউ অন্যান্য কারণ, কেউ বা আক্রমণের কথা বলেছে। তো বিভিন্ন বিভিন্ন ঐতিহাসিক কিন্তু বিভিন্ন ধরনের বলেছেন, ব্যাখ্যা করেছেন। তো এই যে বন্যা, সেটাকে কে বলেছেন বন্যার কারণে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছিল? এটা বলেছে কিন্তু অপশন নাম্বার গ, মার্শাল এবং ম্যাকে। ওকে, তারপরে আমরা দেখি এবার এক্সট্রা তথ্য। আর্যদের আক্রমণকে দায়ী করেছেন মার্টিন উইলার, এটা মনে রাখবে, অবশ্যই গুরুত্বপূর্ণ। তারপরে পরিবেশ পরিবর্তন বা খরাকে দায়ী করেছেন হচ্ছে আর.এল. স্টেইন। ভূমিকম্পের সম্ভাবনা করেছেন রবার্ট ডেলস। সিন্ধু সভ্যতা কোনো একটি বিশেষ কারণে নয় এবং বরং একাধিক কারণে বিলুপ্ত হয়, এটা ধারণা আর কি। এবং ১৭৫০ সালে খ্রিস্টাব্দের পর থেকে এই সভ্যতার পতন শুরু হয়। এই চারটে কিন্তু অবশ্যই, তিনটে কিন্তু অবশ্যই মনে রাখবে। আর একটা তো বন্যা তোমাদের বলে দিলাম, মার্শাল এবং ম্যাকে। তারপরে হচ্ছে ১৭ নম্বর, মেকআপ বক্স বা প্রসাধনী কোথায় পাওয়া গেছে? একটু আগে তোমাদের বললাম। এটা কি হবে? এটা হবে কিন্তু তোমাদের চানহুদ্র। ঠিক আছে? এখানে পুঁথি তৈরি বিশাল কারখানা ছিল, যেটা আমাদের আগেই বললাম। তামার তৈরি সরঞ্জাম এখানে বড় ভান্ডার পাওয়া গেছে। চানহুদ্রতে কালির দোআঁশ পাওয়া গেছে। ঠিক আছে? এটা ভালো মনে রাখবে এবং সিন্ধু নদের বাম তীরে কিন্তু এটা অবস্থিত। ঠিক আছে? তো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তারপরের প্রশ্ন দেখে নিই, সিন্ধু সভ্যতার ব্যবহৃত ইটের অনুপাত কত ছিল? বলো এটার কি উত্তর হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ, 1:2:4। ওকে, তারপরে চলে আসছি আমরা। দেখো ইটগুলি সাধারণত রোদে পোড়ানো হতো এবং জলের নিচ দিয়ে পাকার ড্রেন এবং নিকাশি ব্যবস্থা ছিল সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য। এই জন্য এটাকে নগর পরিকল্পনা বলা হয়। তারপর দেখো কালিবঙ্গনে কিন্তু আলংকারিক ইটের ব্যবহার করা হতো। আর এবং হরপ্পা সভ্যতার রাস্তাগুলি পরস্পরের কিন্তু সমকোণে, মানে এভাবে কিন্তু ছেদ করতো। এখানে রাস্তা সমকোণে ছেদ করতো, এটা কিন্তু পরীক্ষায় দেয়। তারপরে প্রশ্ন ১৯ নম্বর, হরপ্পার লোকেরা তামা কোথা থেকে আমদানি করতো? ইরান, কর্ণাটক, রাজস্থান, আফগানিস্তান। এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার গ, রাজস্থান। ওকে, দেখে নিই। দেখো রাজস্থানের ক্ষেত্রী খনি এখান থেকে করতো। টিন আমদানি করা হতো আফগানিস্তান এবং ইরান থেকে। সোনা আসতো দক্ষিণ ভারত, কর্ণাটক, আফগানিস্তান থেকে। রূপো আসতো কোথা থেকে? পারস্য এবং মেসোপটেমিয়া থেকে। লাপিস লাজুলি কোথা থেকে আসতো? এটা হচ্ছে আফগানিস্তানের বাদখাশান থেকে। এবং জেড পাথর আসতো কোথা থেকে? মধ্য এশিয়া থেকে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন হয়েছে। তারপরে প্রশ্ন, বানওয়ালি কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? বলো উত্তর কি হবে? বানওয়ালি কোথায়? বানওয়ালি কিন্তু হরিয়ানা। ঠিক আছে, তারপরে দেখো এখানে যদি বলি বানওয়ালি, এখানে কিন্তু মাটির তৈরি লাঙলের মডেল, মানে যে টেরাকোটার কাজ কিন্তু এখানে পাওয়া গেছে। মাটির লাঙলের মডেল পাওয়া গেছে। এটি প্রাচীন সরস্বতী নদীর উপত্যকায় অবস্থিত। এখানে যবের উচ্চমানের চাষের প্রমাণ পাওয়া গেছে। ঠিক আছে, বাল এবং এখানে একটি নিকাশি ব্যবস্থা শহরের মতো উন্নত ছিল না। এটা তোমাদের জাস্ট মনে রাখবে। ১৯৭৪ সালে আর.এস. বিস্ট হবে, কিন্তু এখানে বিস্ট হবে এখানে, এটা কিন্তু তিনি আবিষ্কার করেন। এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের যদি বলি সিন্ধু সভ্যতার কোন কেন্দ্র চালের তুষ পাওয়া গেছে, তাহলে এটার উত্তর আমি তোমাদের আগেই বললাম, লোথাল এবং রংপুর হবে।
ঠিক আছে? তোদের বলে দেবো কোথায় এবং রংপুর। এবার রংপুর গুজরাটে অবস্থিত। সিন্ধু সভ্যতার অধিকাংশ কেন্দ্র প্রধান শস্য যেটা তোমাদের আগেই বললাম, গম এবং যব। এর থেকে বলা যায় গুজরাটের আবহাওয়া ধান চাষের অনুকূল ছিল। এটা জাস্ট একটু মাথায় রাখার জন্য দেওয়া হয়েছে, আর কিছুই না। আর এই যে লোথালে কিন্তু ডবল বিউরিয়াল দেখা গেছে, মানে যুগ্ম সমাধি দেখা গেছে, মানে দুটো সমাধি পরপর এখানে কিন্তু দেখা গেছে। ঠিক আছে? লোথালে টেরাকোটার তৈরি ঘোড়ার মূর্তিও পাওয়া গেছে। এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে? প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু অবশ্যই মাথায় রাখবে এগুলো। ওকে? তারপরে একটা জিনিস আমি মাথায় আসলো, তারপরে হ্যাঁ, রাখি ঘাড়ি আমি এবার শেষে বলছি। দেখো, সিন্ধু সভ্যতার ড্রেনেজ সিস্টেম মূলত বৈশিষ্ট্য কী ছিল বলো? খোলা ড্রেন, ঢাকা ড্রেন, মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ, ড্রেন ছিল না। ড্রেন ছিল তো একদমই হবে না, খোলা ড্রেনও হবে না, এটার উত্তর হবে কিন্তু ঢাকা ড্রেন। ঠিক আছে? ঢাকা ড্রেনগুলি পরিষ্কার করার জন্য সুনির্দিষ্ট ম্যানহোল ছিল, এটা খুব গুরুত্ব। বাইরের থেকে ড্রেন হয়ে জল বড় রাস্তার নালায় গিয়ে মিশতো, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে এই যেগুলো একটু মনে রাখবে, ড্রেন তৈরি করতে গিয়ে জিপসাম এবং বিটুমিন দিয়ে তার পৃথিবীর অন্য কোনো প্রাচীন সভ্যতায় উন্নত স্বাস্থ্যবিদ দেখা যায় না, এটা একটু মাথায় রাখবে, যা কিছুই না। ঠিক আছে? প্রতিটি বাড়িতে স্নানের জন্য নির্দিষ্ট পাকা জায়গা ছিল, এগুলো একটু মনে রাখবার কিছুই না। ঠিক আছে? ম্যানহোল ছিল, এটা একটু মাথায় রাখতে হবে তোমাদের। তারপরে মহেঞ্জোদারো স্নানাগারটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে কিন্তু সিটাডেল বা দুর্গের উপরে, মানে বললাম দুটো জায়গা এরকম। এই যে সিটাডেলটা উপরে আছে, ওখানে কিন্তু স্নানাগারটা অবস্থিত। ওকে? দেখো, সিটাডেল স্নানাগারটি ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হতো বলে মনে করা হয়। এটি মেঝেতে পোড়াইটে তৈরি ছিল এবং জল ঢোকানোর বা নোংরা জল বের করার জন্য আধুনিক পদ্ধতি ছিল। স্যার জন মার্শাল কিন্তু তৎকালীন বিস্ময় বলেছেন, এটা জাস্ট একটু মনে রাখবে। ঠিক আছে? বাকি তিনটে একটু জাস্ট মাথায় রাখবে, বাকি আর লাস্টেরটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। 24 নম্বর, ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ মানে এএসআই এর প্রথম ডাইরেক্টর জেনারেল কে ছিলেন? বলো উত্তর কি হবে এটার? যদি প্রথম ডাইরেক্টর জেনারেল কে ছিল, তাহলে কিন্তু এটা হবে তোমাদের আলেকজান্ডার কানিংহাম। ঠিক আছে? তাকে ভারতের প্রত্নতত্ত্বের জনক বলা হয়, ফাদার অফ দ্য ইন্ডিয়ান আর্কিওলজি। এএসআই প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1861 সালে। তবে দয়ারাম সাহানি রাখালদাস বন্দ্যোপাধ্যায় যখন আবিষ্কার করেন, তখন ডিরেক্টর ছিলেন জন মার্শাল। এটা কিন্তু মাথায় রাখবে। কানিংহাম 1873 সালে প্রথমবার হরপ্পা এবং শিলমোর খুঁজে পেয়েছিলেন, এবং এএসআই বর্তমানে ভারতীয় সংস্কৃতির মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। ঠিক আছে? শুধু দেখে রাখবে, এটা এক্সট্রা তথ্য তোমাদের দিয়ে দিয়েছি। এবং 25 নম্বর আমাদের শেষ প্রশ্ন আজকের, সিন্ধু সভ্যতার শিলমোহরগুলি মূলত কী দিয়ে তৈরি হতো? এটার উত্তর হবে সিয়াটাইট, যেটা তোমাদের আমি আগেই কিন্তু বলেছিলাম তথ্যের মাধ্যমে। দেখো, এখানে দেখো অধিকাংশ শিলমোহর ছিল হচ্ছে চারকোনা বা বর্গাকার, মানে মোটামুটি এরকম টাইপের ছিল। শিলমোহরটা কি ইউনিকর্ন বা একশৃঙ্গ প্রাণীর ছবি বেশি দেখা গেছে। শিলমোহর মূলত বাণিজ্যিক পরিচয়পত্র হিসেবে কাজ করতো। কিছু শিলমোহর শিক্ষা এবং তাবিজ হিসেবে ব্যবহৃত হতো, এবং মেসোপটেমিয়ার শিলমোহর ছিল বেলুনাকার বা সিলিন্ডার শেপড, মানে এরকম টাইপের বেলুন মানে বেলুন একটা যেরকম হয় তেমন টাইপের। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ 25টা প্রশ্ন, এবং দেখো আমি এখানে কিন্তু একটা তোমাদের ছক করে দিয়েছি। এখানে দেখো কোন যে গুরুত্বপূর্ণ সাইটগুলো আছে সেগুলো, এবং সেগুলো কোন নদীর তীরে অবস্থিত, এবং বর্তমানে কোথায়, এবং তারা কে আবিষ্কার করেন সেগুলো কিন্তু আমি ছক করে দিয়েছি। এটা তোমরা ফ্রি পিডিএফ যখন তোমাদের দিয়ে দেবো তখন দেখে নেবে। দেখো এখানেও দেখো সমস্ত কেন্দ্রের নাম এবং কী পাওয়া হয় সেগুলো কিন্তু একটা ছকের মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে? আর তোমার একটা বলি, যদি বলে সবচেয়ে রিসেন্ট, যদি বলি যে রিসেন্ট কোন সাইটটা পাওয়া সেটা তোমাদের ভিয়ানা হবে। ঠিক আছে? এটা তোমরা একটু মাথায় রাখবে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ক্লাস। তো ক্লাসটা কেমন লাগলো বলো? দেখো আমরা মাত্র 25 মিনিটের মধ্যে সম্পূর্ণ আলোচনা করে দিলাম। আর এই ধরনের ক্লাস কিন্তু তোমরা যদি ইউটিউবে দেখো তাহলে কিন্তু প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে ক্লাস করানো হয়। ক্লাসের মাধ্যমে তোমরা দেখো ক্লাস প্রশ্ন উত্তর আলোচনা কম, কথা বেশি। সেক্ষেত্রে যাক আমি আর বেশি কিছু বললাম না। তোমরা আমাদের ক্লাসগুলো অবশ্যই দেখো। আর আমি কিন্তু পরবর্তী যে ক্লাসগুলো মানে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কিন্তু এভাবেই কভার করব। আর প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার আমি এভাবেই কমপ্লিট করবো, এবং প্রত্যেকটারে কিন্তু এভাবে তোমাদের ফ্রি পিডিএফ দেবো। পরিষ্কার? আর তোমরা ডাব্লিউবি কেপির জন্য কোন টেস্ট তখন করছি, তার পাশাপাশি কোন সাবজেক্ট আমি শুরু করবো সেটা বলবে। মানে পলিটি করবো না ভূগোল করবো, কোনটা করবো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এখনই। পরিষ্কার? আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা ফলো করে রাখো পরবর্তী ক্লাসগুলোর জন্য। আর আমাদের এই পিডিএফটা তোমরা আমাদের যে ডেসক্রিপশনে একটা টেলিগ্রামের লিঙ্ক পাবে, সেই টেলিগ্রামে জয়েন হয়ে গেলে কিন্তু সেখানেই তোমরা এই পিডিএফটা ফ্রিতে পেয়ে যাবে। পরিষ্কার? আর তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরে কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাও, পিডিএফটা বিনামূল্যে পেয়ে যাবে, এবং পিডিএফটা দেখে তোমরা প্র্যাকটিস করতে থাকো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।